হৃদয় বিজয়দের ক্যাপ্টেন্সির ভার এবং সেই সঙ্গে মুশফিক মুমিনুল এই দলে আছেন। এইখানটাতে মানে আমি যদি প্রথমে হৃদয় বিজয়দের ক্যাপ্টেন্সির ভার এই প্রসঙ্গ থেকে আমি যদি হৃদয় নামটাকে একটু স্প্লিট করে মানে একটু নিয়ে আসি, সেখানে একটা বিষয় মনে হয় পরিষ্কার যে তাওহিদ হৃদয় বয়সভিত্তিক ক্রিকেটে তিনি অনেকটা সময় ক্যাপ্টেন্সি তিনি করেছেন এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তার ন্যাশনাল টিমে ডেবিউ হয়েছে। আমি যদি ওডিআই ফরম্যাটটা বলি লাস্ট ইয়ার মার্চে, 2023 মার্চে, লাস্ট ইয়ার মার্চে 18 মার্চ তার ডেবিউ হয়েছিল এগেনস্ট আয়ারল্যান্ড সিলেটে। সেই জায়গা থেকে এক বছর সামথিং মানে প্রায় 1.5 বছরের মাথায় তাকে কিন্তু এ দলের ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে হোয়াইট বল ফরম্যাটে। ইট মিনস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে তাওহিদ হৃদয় আছেন ভবিষ্যৎ ক্যাপ্টেন্সির কথা চিন্তা করে, যে হোয়াইট বল ফরম্যাটে হয়তো বা তাওহিদ হৃদয় তাকে তারা ভাবতে চান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমার কাছে মনে হয় সেই প্রসঙ্গে আমরা আসবো। প্রথমে আমরা একটু সূচিটা দেখে নেই। বাংলাদেশের দল তারা সফর করছে পাকিস্তান এবং তারা দেশ ছাড়বে 6 অগস্ট। সেই সূচিটা যদি আমরা একটু মানে আমরা দেখছি এই মুহূর্তে স্ক্রিনে, প্রথম 4 দিনের ম্যাচ এবং দ্বিতীয় 4 দিনের ম্যাচ 10 অগস্ট ফলোড বাই 17 অগস্ট, দুটোর জন্যই ভেনিউ কিন্তু ইসলামাবাদ। বাংলাদেশের যে সেকেন্ড টেস্ট সেটা শুরু হবে 21 অগস্ট। তার মানে যে 4 দিনের দ্বিতীয় 4 দিনের ম্যাচ যেটা আছে 17 তারিখ শুরু হচ্ছে, সেটা 20 তারিখ শেষ হবে। সেই জায়গায় কিছু রদ বদলের ব্যাপার আছে, কারণ যারা ন্যাশনাল টিমে ফার্স্ট টেস্টে খেলবেন পাকিস্তানের কাছে, তারা অবধারিতভাবে দ্বিতীয় 4 দিনের ম্যাচটা খেলবেন না। আমরা হয়তো বা ওয়ান ডে ফরম্যাটটাও দেখতে চাইবো, যেগুলো আসলে যেই ম্যাচগুলো ক্ল্যাশ করবে প্রথম টেস্টের সঙ্গে। 3টা ওডিআই ম্যাচ হবে সেখানে 23, 25 এবং 27 অগস্ট। এই ভেন্যু ইসলামাবাদ। তাওহিদ হৃদয় যার কথা আপনি বলছিলেন, ক্যাপ্টেন্সি তো পেলেন। তাওহিদ হৃদয় তার ট্যালেন্ট নিয়ে তো কোনো কোয়েশ্চেন নেই, কোনো ডাউট নেই। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে তার 48 অ্যাভারেজ, বেশ কটা সেঞ্চুরিও আছে। টেস্টে তাকে কি আপনি এক্সপেক্ট করেন কিনা এখনই? তাকে কি ক্যাপ্টেন্সির বদলে তাকে যদি টেস্ট ফরম্যাটে ইনক্লুড করা হতো, সেটা আপনি কীভাবে? অ্যাবসলিউটলি। আমরা তাওহিদ হৃদয়কে নিয়ে কথা বলতে বলতে তার ওয়ানডে ইন্টারন্যাশনালের যেই মানে তার যে পরিসংখ্যান সেটা একটু দেখি এবং সেখান থেকে মনে হয় আপনি যেটা বলছেন সেই বিষয়টা আমরা সম্ভবত নিয়ে আসতে পারবো। 36.86 গড় তিনি মেনটেন করেছেন, 26টা ইনিংস থেকে 848 রানও করে ফেলেছেন এবং গত বছর থেকে এই বছর, অর্থাৎ আপনি যদি 2023 এবং 2024 ধরেন, হোয়াইট বল ফরম্যাটের আরেকটা ফরম্যাট হচ্ছে T20, সেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তিনি করেছেন, অ্যান্ড দ্যাট ইজ 607, এবং সবচেয়ে বেশি স্ট্রাইক রেটটাও তার। এবং সেই জায়গাতে তার স্ট্রাইক রেটটা 130, যারা অন্তত 250 রান করেছেন। তো বোঝাই যাচ্ছে তাওহিদ হৃদয় বাংলাদেশের পার্সপেক্টিভে মানে প্রসপারাস একজন ক্রিকেটার, যার উপর আপনি হয়তো বা ভবিষ্যতে রিলাই করতে পারেন উইথ দ্য ব্যাট, এবং যে ক্রিকেটিং সেন্স তিনি আসলে ক্যারি করেন ওভারঅল। সে কারণেই তো আলটিমেটলি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে 1,20,00,000 টাকা দিয়ে তাকে নেওয়া হয়। মানে বিপিএল এ যে বাসটা ছিল লাস্ট ইয়ার, এত টাকা দিয়ে তাওহিদ হৃদয়কে নিয়ে আসার কি আছে, এবং সেটার জন্য যে তিনি ওয়ার্দি সেটাও কিন্তু তিনি সেখানে প্রমাণ করে দিয়েছেন উইথ আ সেঞ্চুরি। সো ওই জায়গা থেকে ক্লাসিক মানে ক্লাস, ডিফেন্স, অ্যাগ্রেশন, তিনটার কম্বিনেশন যদি আপনি কাউকে টেস্ট ক্রিকেটে পেতে চান, তাহলে আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয় মানে পারফেক্টলি ফিট ইন করেন টেস্ট ফরম্যাটে। ভেরি ট্রু। ব্যাস বলের জমানা এখন তো আসলে টেস্টের আগের মতো নেই যে 50-60 স্ট্রাইক রেটে ব্যাট করে যাবেন। যেহেতু টেস্টেও এখন প্রচুর রান হচ্ছে, একদিনে 400-500 রান হয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। সেই জায়গায় তাওহিদ হৃদয় আমি মনে করি তাকে টেস্টের জন্য বিবেচনা না করাটা তার জন্য আনলাকি। আমি জানি না তিনি কি ভাবছেন টেস্টে তিনি খেলতে চান কিনা। আদৌ ফার্স্ট ক্লাসে তিনি চমৎকার খেলে থাকেন, লাস্ট ডিপিএলও দেখেছি খেলেছেন, T20 ওয়ার্ল্ড কাপেও তার 2-1টা নক ছিল। সব মিলিয়ে ন্যাশনাল টিমে আমি এক্সপেক্ট করতাম তাওহিদ হৃদয়কে টেস্টে অ্যাটলিস্ট। এনামুল হক বিজয় তিনি রেড বল ফরম্যাটটা লিড করবেন। তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা যদি আমরা একটু দেখি, 117টা ম্যাচ থেকে 8,174 রান তার আছে, 44.18 তার গড়, 23টা সেঞ্চুরির সঙ্গে 43টা 50 আছে, সর্বোচ্চ 216 রান তার নামের পাশে রয়েছে। এবং সেই জায়গা থেকে এনামুল হক বিজয়কে রেড বল ফরম্যাটের দায়িত্বটা দেওয়া হয়েছে। যদিও এনামুল হক বিজয় এই মুহূর্তে ন্যাশনাল টিমে তার যে স্পটটা, সেই স্পটটা নিয়ে তাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে বা হচ্ছে। যখন তিনি সুযোগ পেয়েছেন, ফলোড বাই যেই ম্যাচগুলো তিনি খেলেছেন, সেখান থেকেও যে খুব বেশি ঝলমলে ছিলেন, এক্সেপ্ট ভার্সেস জিম্বাবুয়ে যখন তিনি সুযোগটা পেলেন। যদিও তিনি
ওডিআই ফরম্যাটে ভালো খেলে তাকে সুযোগ দেওয়া হয়েছিল টেস্টে, তারপর টি-20-তে, তারপরে তিনি তার ফেভারিট ফরম্যাটে সুযোগ পেয়েছিলেন যখন তিনি কামব্যাক করলেন। সো তারপর থেকে কন্টিনিউটি নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, সে কারণে এনামুল হক বিজয়ের ওভারঅল দলের যে কম্বিনেশন সেখানেও তার জায়গাটা হয়নি। বাট এনামুল হক বিজয় কতটুকু এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন সেখানে আসলে প্রশ্ন থেকে যায়। যে স্ট্যাটটা আপনি পড়ছিলেন ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের 44 গড় 23টা সেঞ্চুরি, আমরা তো আসলে টেস্ট ফরম্যাটে এমন একজন ক্রিকেটার চাই যার এরকম 20টার বেশি সেঞ্চুরি থাকবে, 50-এর কাছাকাছি অ্যাভারেজ থাকবে। তো সেই ব্যাপারটা এনামুল হক বিজয় আসলে পুরো ক্যারিয়ার জুড়ে একটু আনলাকি। যখনই তিনি ভালো খেলছেন তখনই ইনজুরিতে পড়ছেন। ফার্স্ট ক্লাসে ভালো করে বা ডিপিএলে ভালো করে, ডিপিএলের আগের সিজনে তিনি হাইয়েস্ট রানস করেছিলেন, তার সুবাদেই হ্যাঁ তিনি করেছিলেন 1138 রান করে তিনি টেস্টে সুযোগ পেলেন। আপনি যেটা বলছিলেন খানিকটা আসলে মিসফিট ওই জায়গাটায় তিনি, তার জন্য লাকটা ফেভার করছে না আসলে। হয় এবার দেখা যাক আসলে এবার কতটুকু ফেভার করে, কতটুকু সার্ভিস তিনি দিতে পারেন এই দলকে। ইয়া অ্যাবসলিউটলি। আমরা একটু দেখে নিতে চাই দুই সিরিজেই যারা রয়েছেন তাদের যে লিস্টটা, সেখানে এনামুল হক বিজয় রয়েছেন, মোসাদ্দেক হোসেন রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজর রহমান রাজা এবং রুয়েল মিয়া। তাদেরকে দুই ফরম্যাটেই কিন্তু রাখা হয়েছে এই দলের সফরে। এবং 4 দিনের ম্যাচে টেস্ট দলের যারা নিয়মিত মুখ, সেই লিস্টটা যদি আমরা একটু দেখে নিই যে টেস্টে আসলে সেখানে কারা কারা রয়েছেন। মুশফিক মুমিনুল্লাহ সেখানে খেলছেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান শাহাদাত, নাইম হাসান, হাসান মাহমুদ। অর্থাৎ টেস্টে একাদশে বা স্কোয়াডে আমরা যাদেরকে নিয়মিত দেখছি সেখান থেকেও কিন্তু তারা যাচ্ছেন এবং অনেকে অবাক হয়েছেন মুশফিক মুমিনুল তারা কেন আসলে এই দুটো ম্যাচ খেলবেন। যেহেতু মুমিনুল হকের ক্ষেত্রে আমি বলতে পারি যে মুমিনুল হক খেলেনি হচ্ছে এই একটা ফরম্যাট, এবং এটা নিয়ে যে মানে টেস্ট যেহেতু বাংলাদেশে রিসেন্ট অনেক বেশি মানে ভলিউমে খেলেনি বা একটা বিরতি ছিল, সেই জায়গা থেকে মুমিনুল হকের যাওয়াটা খুবই যৌক্তিক যে দুটো ম্যাচ দিয়ে অন্তত তিনি তাকে ঝালাই করে ফেলতে পারবেন। অ্যান্ড ফলোড বাই তিনি যখন ম্যাচ খেলবেন তার একটা প্র্যাকটিস হবে। পাকিস্তানে যেহেতু ম্যাচটা হচ্ছে, আর মুশফিক তো একটু বেশি পরিশ্রমী, সে কারণে আমার কাছে মনে হয় যে মুশফিকও নিজেকে বসিয়ে রাখতে চাননি যে আমিও যাই তোমাদের সঙ্গে, আমি একটু খেলি, একটু দেখি। মানে এটা আমার কাছে মুশফিক মনে হয় যে তার একটা কিউরিয়াসিটি থেকে যে আমাকে আরও বেটার করতে হবে, ভালো খেলতে হবে, নিজের একটা প্রিপারেশন হিসেবেই কিন্তু তিনি সেখানে গিয়েছেন। অ্যাবসলিউটলি। মুশফিক লাস্ট টেস্ট খেলেছেন গত বছর নিউজিল্যান্ডের এগেনস্টে ডিসেম্বরে। তো লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও তিনি চোটের কারণে ছিলেন না। সেই জায়গায় স্বভাবতই তার ফিরে আসার একটা তাগিদ তো নিশ্চয়ই আছে। এবং আপনি যেটা বলছিলেন প্রথম টেস্ট 21 তারিখে শুরু হতে যাচ্ছে, সেই যদিও ডিফারেন্ট ভেন্যু, তারপরও পাকিস্তানের এনভায়রনমেন্ট তো সেই জায়গায় খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। অনেকটা প্রস্তুতি ম্যাচের মতোই হবে, যারা আসলে প্রথম 4 দিনের ম্যাচটাতে আছেন তাদের জন্য একটা প্রিপারেশন হবে খুব ভালো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.